গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভাষা পাঠের অন্তর্গত প্রথম অধ্যায় অর্থাৎ ধ্বনি ধ্বনি পরিবর্তন অধ্যায়টি আমরা পড়ছিলাম। তো সেই অধ্যায়ের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আমি আজ চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। আগের দিন আমরা ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারা সম্পর্কে জানছিলাম, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া বা পদ্ধতি, যে পদ্ধতিতে ধ্বনিগুলি রূপান্তর হয় বা পরিবর্তন ঘটে। তো সেই ধ্বনি পরিবর্তনের ধারাকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, সেই ভাগের প্রথম ভাগ অর্থাৎ ধ্বনির আগম, এই শ্রেণীবিভাগটা সম্পর্কে আমরা জানছিলাম। তো আগের দিন সেই আগমের অর্থাৎ স্বরধ্বনির ভাগটা আমরা দেখেছি, যে আগমের যে তিনটি ভাগ, যে আদি মধ্য অন্ত, তার মধ্যে স্বরধ্বনির ভাগ বলতে যে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এই তিনটা আমরা পড়েছি। তো আজকে ব্যঞ্জন ধ্বনির ভাগটা আমরা দেখব, যে সেই ধ্বনির যে আগম সেটা স্বরধ্বনির ক্ষেত্রেও ঘটে, আবার ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও ঘটে। তো স্বরধ্বনিটা আমরা জেনেছি, আজকে ব্যঞ্জন ধ্বনিটা জানবো। তো স্বরধ্বনির ক্ষেত্রে যেরকম তিনটি ভাগ, যে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও একই। আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম আর অন্ত ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম কোন ধ্বনিগুলি বা কিভাবে রূপান্তর হয়? না, শব্দের আদিতে স্বরধ্বনির আগে ব্যঞ্জন ধ্বনি চলে আসে এবং তার ফলে যে ধ্বনির রূপান্তর ঘটে বা ধ্বনি পরিবর্তন ঘটে, সেটাই হলো আদি ব্যঞ্জনাগম। তো তোমাদের আগের দিন বলেছিলাম যে আদি, মধ্য, অন্ত এগুলোর অর্থ, তো সেই অর্থ অনুযায়ী ধ্বনিগুলো সেই রকম স্থানে বসে বা সেই অনুযায়ী কাজ হয়। তো আদি মানে কি? আদি মানে শুরু, মধ্য মানে মাঝে, আর অন্ত মানে শেষ। তো আদি ব্যঞ্জন আগম বলতে যে একটা শব্দ যেটা আমরা উচ্চারণ করছি, সেই শব্দের শুরুতে, হ্যাঁ, তো স্বরধ্বনির আগে একটা শব্দ ধরো শুরু হচ্ছে, সেটা স্বরধ্বনি দিয়েই শুরু হচ্ছে। এবার সেই স্বরধ্বনিটার আগে একটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে, অর্থাৎ একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয় এবং তার ফলে সেই স্বরধ্বনির আগে একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হওয়ার ফলে ধ্বনির যে পরিবর্তন ঘটে, সেটাই হলো আদি ব্যঞ্জনাগম। ঠিক আছে? যেমন দেখো, ওঝা, শুরু কি হচ্ছে স্বরধ্বনি দিয়ে, ওটা কি? স্বরধ্বনি। ওঝা, এই শব্দটার কিভাবে ধ্বনির আগম ঘটছে দেখো, এই ওর আগে একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে, অর্থাৎ ওঝাটা পরিবর্তন হয়ে হচ্ছে রোঝা। হুম? অনেকের মুখে শুনে থাকবে তোমরা যে ওটাকে র উচ্চারণ করে, বা এরকম ধরনের কিছু শব্দ আছে, সেগুলো আহ, শুরুতে স্বরধ্বনি না দিয়ে র জাতীয় ধ্বনি দিয়ে তারা শুরু করে। তো সেরকম হলে মনে করবে সেটা আদি ব্যঞ্জনাগম ঘটছে, অর্থাৎ সেই রকম ধ্বনির পরিবর্তন হলে সেটা আদি ব্যঞ্জনাগম হবে। তো এখানে দেখো, ওঝা, হুম, ও ঝ যুক্ত আ, ওঝা, সেখানে তার সামনে বা তার আগে একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে। কি হচ্ছে? রোঝা। কি হবে? র যুক্ত ও, তারপর ঝ যুক্ত আ, অর্থাৎ সেই স্বরধ্বনির আগে একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে। ঠিক আছে? তো এইরকম ভাবে যে ধ্বনিগুলি রূপান্তরিত হয় বা যে ধ্বনির পরিবর্তন ঘটে, সেই ধ্বনিগুলোকে বলা হবে আদি ব্যঞ্জনাগম। বুঝতে পেরেছ? তারপর দ্বিতীয় হলো মধ্য ব্যঞ্জনাগম। স্বরধ্বনির ক্ষেত্রে যেরকম স্বরাগম আছে, তো সেখানে যেরকম মধ্য স্বরাগম অর্থাৎ মাঝে স্বরধ্বনির আগমন, এখানে ঠিক একই রকম, শুধু সেরকম শব্দের যে যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে, সেই ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। ঠিক আছে?
স্বরধ্বনির ক্ষেত্রে যেমন স্বরধ্বনির আগমন ঘটে, ব্যঞ্জনের ক্ষেত্রে সেরকম ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। যেমন দেখো, অম্ল, অ ময়লয়। এটা কি? ময়লয়টা হলো এটা সংযুক্ত ব্যঞ্জন, ঠিক? তো এই যুক্ত যে ব্যঞ্জন বা সংযুক্ত যে ব্যঞ্জন, তার মধ্যেই ঘটবে একটা নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন। হুম। তো কিরকম হচ্ছে দেখো, অম্ল, ময়লয়টা সংযুক্ত, কি হচ্ছে? অম্লটাকে ভাঙলে কি আসবে? অ যুক্ত ম যুক্ত ল যুক্ত অ, অম্ল। ঠিক? এর মাঝখানে যদি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে, তখন ঘটে যে শব্দটা তৈরি হচ্ছে, যে অম্বল, অম্ল থেকে অম্বল। অ যুক্ত ম যুক্ত ব যুক্ত অ যুক্ত ল। তো কি হচ্ছে এখানে? যে অম্ল, ময়ের পরেই লটা ছিল, তাই তো? ম আর ল এটা সংযুক্ত ব্যঞ্জন, সেই সংযুক্ত ব্যঞ্জনের ঠিক মাঝখানেই ঘটবে ব্যঞ্জন ধ্বনির আগমন। তো দেখো, ম আর ল এর মাঝখানে একটা ব চলে আসছে, অর্থাৎ বটা কি? ব্যঞ্জন ধ্বনি। তো এটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে। হুম। ফলে এইরকম যে শব্দগুলোর রূপান্তর হয় বা ধ্বনির যে পরিবর্তন ঘটে, সেগুলোকে বলা হবে মধ্য ব্যঞ্জনাগম। ঠিক আছে? তো এরকম আরো আছে উদাহরণ, যে পোড়ামুখী। পোড়ামুখীকেও অনেকে পোড়ার মুখেই বলে থাকে, অর্থাৎ মাঝখানে একটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটাচ্ছে, যে একটা র যুক্ত হচ্ছে, হয়ে পোড়ার মুখী হচ্ছে। হ্যাঁ? তো এর ফলে কি হয়? একটা ধ্বনির পরিবর্তন ঘটছে, পোড়ামুখী পোড়ার মুখী। তো ধ্বনির পরিবর্তন ঘটছে। তো এইরকম ধ্বনির পরিবর্তন ঘটলে মনে করবে সেটা ব্যঞ্জনাগম, এবং যেহেতু মাঝখানের ধ্বনির পরিবর্তন ঘটছে বা মাঝখানের ধ্বনির আগমন ঘটছে, তাই সেটা হবে মধ্য ব্যঞ্জনাগম। ঠিক আছে? তারপর আসছে 3 নম্বর, অন্ত ব্যঞ্জনাগম। অন্ত মানে কি বলেছি? শেষ। তো সেই রকম যে কোনো শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলে সেই ধ্বনির পরিবর্তনকে বলা হবে অন্ত ব্যঞ্জনাগম। ঠিক আছে? যেমন দেখো, জমি থেকে জমিন। তো জমি শব্দটাকে যদি ভাঙি, তাহলে কিরকম আসছে দেখো, বর্গীয় জ যুক্ত অ, জ, ম যুক্ত হস্যই, জমি। তো এখানে কি হচ্ছে? অন্তব্যঞ্জনাগমের ক্ষেত্রে শেষে ব্যঞ্জন ধ্বনির যুক্ত হয়, তাই তো? বা শেষে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে। তো এখানে জমি ছিল, সেটা রূপান্তরিত হয়ে হচ্ছে জমিন, অর্থাৎ জ, বর্গীয় জ যুক্ত অ যুক্ত ম যুক্ত হস্যই যুক্ত দন্তান্ন। এই যে দেখো, একটা দন্তান্ন যুক্ত হয়েছে। এটা কি দন্তান্ন? কি স্বর না ব্যঞ্জন? ব্যঞ্জন। তো এটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে। ফলে এই রকম ধরনের যে শব্দগুলো, যেগুলোর মধ্যে ধ্বনির আগমন ঘটে, এবং ধ্বনির আগমন ঘটার ফলে সেই শব্দটা একেবারে পরিবর্তন হয়ে যায়, ধ্বনিটা একেবারে পরিবর্তন হয়ে যায়। তো এরকম ধ্বনি পরিবর্তনকে বলা হবে অন্তব্যঞ্জনাগম। হ্যাঁ। এছাড়াও আরো, যেমন নানা শব্দ, সেটা থেকে এসছে নানান। হুম। কি হচ্ছে দেখো, নানা শব্দটা রয়েছে, শেষে একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে, নানা, নানান। খোকা, খোকা শব্দ থেকে এরকম আবার খোকন ধ্বনি পরিবর্তন হয়, যে শেষে একটা ব্যঞ্জন ধ্বনির আবির্ভাব হচ্ছে। ফলে আহ এটা ধ্বনির পরিবর্তন হচ্ছে। তো এইরকম ধ্বনির পরিবর্তনকে তাহলে বলা হবে অন্তব্যঞ্জনাগম। ঠিক আছে? যদি তোমাদেরকে বলতে বলা হয় যে অন্তব্যঞ্জনাগম কাকে বলে, বা অন্তব্যঞ্জনাগম ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, তো কি বলবে? এর মূলত সংজ্ঞা হলে যে কোনো ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বা কোনো শব্দের উচ্চারণের ক্ষেত্রে সেই শব্দের শেষে একটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলে তাকে, বা সেই ধ্বনি পরিবর্তনকে অন্তব্যঞ্জনাগম বলা হবে। ঠিক আছে? এরপর ধ্বনি পরিবর্তনের ধারার বা ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার 2য় নম্বর ভাগ ধ্বনির লোপ।
তো এই ধ্বনির লোপ বা ধ্বনির লোপ কাকে বলে? কি না, অনেক সময় শব্দের মধ্যে এক বা একাধিক ধ্বনি বর্জিত হয়ে যায় বা লোপ পায়, তাদেরকে বলা হয় ধ্বনি লোপ। ঠিক আছে, এই বর্জিত হয়ে যাওয়া বা কেটে বাদ চলে যাওয়া, সেটাকে লোপ পাওয়া বলা হয়। হ্যাঁ, তো সেই লোপ পায় বলে সেই ধ্বনিগুলোকে বলা হয় ধ্বনি লোপ। ঠিক আছে, তো এই ধ্বনি লোপ কেন হয় বা কিভাবে হয়? দেখবে শব্দের মধ্যে বিশেষ কোনো ধ্বনি, হুম, যে শ্বাসাঘাত করলে পরবর্তী ধ্বনি শ্বাসাঘাতহীন বা দুর্বল হয়ে পড়ে বা হীন হয়ে যায় এবং লোপ পায়, তার ফলে ধ্বনি লোপ হয়। তো কি হচ্ছে দেখো, একটা শব্দ ধরো আমরা উচ্চারণ করছি, সেই শব্দের শুরুতে যে ধ্বনিগুলি রয়েছে সেখানে সেটা উচ্চারণ করতে অনেকটা শ্বাসবায়ুর প্রয়োজন পড়ছে বা শ্বাসাঘাত বেশি পড়ছে, এবং শুরুতেই শ্বাসাঘাত বেশি প্রয়োজনের ফলে কি হয়, পরবর্তী যে ধ্বনি থাকে সেই শব্দের, সেখানে সেই উচ্চারণের সময় সেটা শ্বাসাঘাতহীন হয়ে যায়। হুম, যে শ্বাসবায়ুটা আহ কম কম নির্গত হয়। হ্যাঁ, ফলে কি হয়, একটা শ্বাসাঘাতহীন হয়ে যায় বা সেটা দুর্বল হয়ে পড়ে। শুরুতে যতটা জোর দিয়ে একটা শ্বাসাঘাত করছিল, শেষে সেটা দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, এবং অবশেষে সেই ধ্বনিটা লোপ পায় বা সেই ধ্বনিটাকে শেষে বর্জন করতে হয়, যেটা বর্জিত হয়। হ্যাঁ, তো এভাবেই আসলে ধ্বনির লোপ হয়। তো এই যে ধ্বনির লোপ, আহ, আম, এই যে দেখলে যে ধ্বনির আগম প্রথম শ্রেণী বিভাগ যেটা, সেক্ষেত্রেও যেরকম স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির দুই ভাবেই হয়েছে, বা স্বরধ্বনিরও পরিবর্তন ঘটে, ধ্বনির আগম ঘটে, ব্যঞ্জন ধ্বনিরও আগম হয়। এখানেও ধ্বনির লোপেও একই রকম স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি দুই প্রকারেই ধ্বনি লোপ হয়। হুম, তো এক্ষেত্রেও আহ ধ্বনির আগমেও যেমন আদি মধ্য অন্ত তিন রকম ছিল, শুরু মাঝ এবং শেষ, ধ্বনির লোপের ক্ষেত্রেও একদম একই রকম, এখানেও আদি মধ্য অন্ত রয়েছে, এবং ধ্বনির আগমের মতো স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দুভাবেই হয়। দেখো, এখানে দুটোর ভাগই আলাদা আলাদা করে দেখিয়েছি। কি হচ্ছে, স্বরধ্বনির ক্ষেত্রে তিনটে ভাগ দেখানো হচ্ছে ধ্বনির লোপের। কি কি? একটা আদি স্বরালোপ, যেহেতু এটা স্বরধ্বনি তাই এখানে স্বর আসছে। ঠিক আছে, এবং কি হচ্ছে, ধ্বনির লোপ, ধ্বনির লুপ্ত হচ্ছে, লোপ পাচ্ছে, তাই শেষে দেখো লোপ কথাটাও যুক্ত হচ্ছে। তাহলে কি হচ্ছে, আদি স্বরালোপ, দ্বিতীয় হচ্ছে মধ্য স্বরালোপ, আর তৃতীয় অন্ত স্বরালোপ। ঠিক আছে, এটা হলো স্বরধ্বনির ভাগ। হুম, এবার ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে ধ্বনির লোপের কি ভাগ আছে? এটাও একই রকম, স্বরের জায়গায় শুধু হবে ব্যঞ্জন, অর্থাৎ আদি ব্যঞ্জনালোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। ঠিক আছে, তো এবার এগুলো, এই আদি স্বরালোপ, মধ্য স্বরালোপ, অন্ত স্বরালোপ, বা আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ, এগুলোর কিভাবে ধ্বনিগুলো লুপ্ত হচ্ছে সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমে আসি আদি, অর্থাৎ শুরু। হুম, তো আদি স্বরালোপ, দেখো এখানে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দুরকম ভাগই দেখানো হচ্ছে। তো প্রথমে স্বরধ্বনির ভাগটা দেখা যাক, যে আদি স্বরালোপ কি, কিভাবে আদি স্বরালোপ হচ্ছে। হুম, তো কি হয়, সাধারণত শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনির ওপর শ্বাসাঘাত না থেকে যদি শব্দের মধ্যবর্তী ধ্বনির শ্বাসাঘাত থাকে, তবে কি হয়, আদি স্বরটা দুর্বল হয়ে যায় এবং শেষে সেটা লোপ হয় বা লুপ্ত হয়ে যায়। হুম, অর্থাৎ সাধারণ একটা শব্দ ধরো, যেটা আমরা উচ্চারণ করছি, সে শব্দের আদিতে অর্থাৎ শুরুতে যে স্বরধ্বনি থাকে, সেই স্বরধ্বনিটার উপর শ্বাসাঘাত না থেকে যদি শব্দের মধ্যবর্তী ধ্বনি, অর্থাৎ সেই শব্দের মধ্যবর্তী যে ধ্বনিটা অবস্থিত, সেই ধ্বনির প্রতি যদি শ্বাসাঘাতটা থাকে বেশি,
তবে কি হয়, যে আদি স্বরটা থাকে অর্থাৎ শুরুর যে স্বরধ্বনিটা থাকে সেটা কি হয় না দুর্বল হয়ে যায় এবং অবশেষে সেটা লোপ পায়। হ্যাঁ, বা লুপ্ত হয়ে যায় বা সেই ধ্বনিটা বর্জিত হয়। হুম। তো এরকম যে শুরুর বা আদিতে অবস্থিত স্বরধ্বনিটা এরকম লোপ পেলে বা বর্জিত হলে তাকে আদি স্বরালোপ বলা হবে। ঠিক আছে? তো দেখো এই নামের মধ্যেই একটা তোমরা বুঝতেই পারবে যে আদি স্বরালোপ। আদি মানে কি? শুরু। হুম? স্বরা মানে স্বর, স্বরধ্বনির কথা বলা হচ্ছে। লোপ, লুপ্ত পাচ্ছে, অর্থাৎ শুরু একটা শব্দের যে শুরুর বা আদির যে স্বরধ্বনি থাকে সেটা লুপ্ত হলেই সেটা আদি স্বরলোপ। ঠিক আছে? যেমন দেখো আননা, আননা। হুম। এখানে এই আনোনা এইখানটা এই দন্তের নয় ওকার, এটার উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে বা শাসাঘাতটা বেশি পড়ছে, তাই না? আনোনা কি হয়, এটা যেন উচ্চ থাকছে একরকম, যে হালকা করে টাচ দিয়ে নোটার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, শ্বাসাঘাতটা থাকছে, স্বরধ্বনির উপর শ্বাসাঘাতটা থাকছে না, যে আ নো না, নো না। হুম? সেই জন্য কি হয়, এটার পরিবর্তন এভাবে হয় যে এই স্বরধ্বনিটাকে লুপ্ত করে দেওয়া হয় বা বর্জিত করে দেওয়া হয়, ফলে আনোনা থেকে নোনা, আনোনা ধ্বনি পরিবর্তন হয়ে হচ্ছে নোনা। সেই রকম আরো যেমন উদ্ধার, উদ্ধার কি হচ্ছে দেখো, এই ধারের ওপর মাঝখানে যে সংযুক্ত ব্যঞ্জন আছে সেটার উপরেই বেশি শ্বাসাঘাতটা থাকছে, শুরুর যে উ অর্থাৎ যে স্বরধ্বনিটা থাকছে সেখানে কিন্তু শ্বাসাঘাতটা থাকছে না, ফলে কি হচ্ছে না এই যে শুরুর যে বা আদিতে অবস্থিত এই স্বরধ্বনিটা দুর্বল হয়ে শেষে সেটাকে বর্জন করা হচ্ছে বা লোপ পাচ্ছে, ফলে এই উদ্ধার থেকে পরিবর্তন হয়ে হচ্ছে ধার, শুধু ধা। ঠিক আছে? এটা হলো আদি স্বরারোপ। তো স্বরধ্বনির ক্ষেত্রেও যেমন আহ শুরুর স্বরধ্বনিটা লোপ পায়, তার ফলে যেমন আদি স্বরলোপ হয়, তেমনি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও একই রকম ভাবে মানে ধ্বনি লোপ পায়। হুম। তো সেটাকে বলা হয় আদি ব্যঞ্জনালোপ। তো আদি ব্যঞ্জনালোপ কিরকম হবে না, একদম একই রকম। কি হচ্ছে, যে শব্দটা আমরা উচ্চারণ করছি সেই শব্দের যে শুরুতে যে ব্যঞ্জন ধ্বনি থাকে, হুম, সেটাকে প্রাধান্য দেওয়া হয় না বা সেখানে শ্বাসাঘাতটা বেশি থাকে না। মধ্যবর্তী যে ধ্বনিটা থাকে বা ব্যঞ্জন ধ্বনিটা থাকে আহ, সেটার উপরেই বেশি প্রাধান্য দেওয়া হয় বা শ্বাসাঘাতটা থাকে। ফলে কি হয়, সেই শুরুর শব্দের শুরুর যে ব্যঞ্জন ধ্বনিটা থাকছে সেটার শ্বাসাঘাতের অভাবে দুর্বল হয়ে যাচ্ছে এবং ফলে সেটা শেষমেশ লোপ পাচ্ছে বা লুপ্ত হয়ে যাচ্ছে। ফলে এইরকম ধ্বনি পরিবর্তনকে বলা হয় আদি ব্যঞ্জন লোপ। তো যেমন দেখো উদাহরণ দেখো তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কি আছে, স্থান। হুম, ওটা কি একটা সংযুক্ত ব্যঞ্জন, তাই তো, দন্তের শয় থয়, সংযুক্ত ব্যঞ্জন ব্যঞ্জন। তো শুরু হচ্ছে কিভাবে, যে স্থান, কি আসছে, ব্যঞ্জন ধ্বনিই আসছে শুরুতে। তো স্থান, স্থান, স্থানটাকে যদি আমরা ভাঙি কি আসবে, দন্তের স যুক্ত থ যুক্ত আ যুক্ত দন্তান্ন, স্থান। দেখো প্রথমেই যে যুক্তটা দন্তের স যুক্ত থ, কিন্তু যখন উচ্চারণ করছি আমরা দেখো শুরুর যে ব্যঞ্জন ধ্বনি তার থেকে মাঝের যে ব্যঞ্জন ধ্বনিটা আছে তার উপরে শ্বাসাঘাতটা বেশি পড়ছে, তাই না? আমরা এখানে যেমন স্থান, সেটা মানে দন্তেশ্বর আর থ, সেক্ষেত্রে দন্তেশ্বর থেকে তারপরে যে ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ যে থ রয়েছে সেই থটার উপর আমরা বেশি জোর দিচ্ছি, স্থান, স্থান কি হচ্ছে, থটার উপরে শ্বাসাঘাতটা বেশি পড়ছে। ফলে কি হচ্ছে, শুরুর যে দন্তের স অর্থাৎ শুরুর যে ব্যঞ্জন ধ্বনি সেটার শ্বাসাঘাত কম যাচ্ছে, তাই সেটা দুর্বল হয়ে যাচ্ছে এবং শেষে দুর্বল হয়ে সেই শুরুর ব্যঞ্জন ধ্বনিটা লোপ পাচ্ছে। হ্যাঁ,
ফলে তার ফলে ধ্বনির পরিবর্তন ঘটছে। কি হচ্ছে পরিবর্তন হয়ে? স্থান থেকে ধ্বনি পরিবর্তন হয়ে হয় স্থান, 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 তাই তো? তো এরকম পরিবর্তনকে বলবে আদি ব্যঞ্জন লোপ। আবার যেমন প্রিয়া, প্রিয়া কি হয়? এখানেও তাই, যে শুরুর আহ যে ধ্বনিটা সেটার উপর শ্বাসাঘাত কম পড়ছে, তারপরে প্রিয়া, সেটা পিয়া হয়ে যাচ্ছে। হুম, আহ, দেখো, তো আদি ব্যঞ্জন লোপ যদি বলা হয় যে আদি ব্যঞ্জন লোপ কাকে বলে, বা আদি ব্যঞ্জন লোপ ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, কি বলবে? এর সংজ্ঞা হিসাবে কি বলবে? না, যে শব্দ উচ্চারণের সময় শব্দের আদিতে থাকা ব্যঞ্জন ধ্বনি যদি শ্বাসাঘাতের অভাবে দুর্বল হয়ে লোপ পায়, সেই ধ্বনি পরিবর্তনকে বলা হবে আদি ব্যঞ্জন লোপ। ঠিক আছে? তো একটা হলো আদি স্বরলোপ, একটা আদি ব্যঞ্জন লোপ। স্বরলোপ হলে মনে করবে স্বরধ্বনির আহ লোপ পাচ্ছে, আর আদি ব্যঞ্জন লোপ হলে মনে করবে ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে। ঠিক আছে? তারপর দ্বিতীয় নম্বর ভাগ মধ্য, অর্থাৎ মধ্য স্বরালোপ। হ্যাঁ, তো কি দেখো, এই শব্দটা দেখো, নামটা দেখো, মধ্য স্বর লোপ, অর্থাৎ মধ্য মানে কি? মাঝের। স্বর মানে কি? স্বরধ্বনির কথা বলা হচ্ছে। লোপ মানে লুপ্ত পাচ্ছে, বা আহ, লোপ পায়। ঠিক আছে? তো সেই অনুযায়ী একদম এর সংজ্ঞাটাও একদম ওরকমই হবে, বা এটার মধ্য স্বরলোপ বলতেই যে কোন ধ্বনি পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা এর মধ্যেই দেখো লুকিয়ে আছে। তো মধ্য স্বরলোপ কি? যে সাধারণত কোনো শব্দের আদি ধ্বনিতে শ্বাসাঘাত ঘটলে কি হয়, পরবর্তী কোনো স্বরধ্বনি থাকলে সেটা ক্ষীণ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, ফলে সেটা লোপ পায়। হুম, তো এরকম স্বরধ্বনি লোপ পেলে সেটাকে মধ্য স্বরলোপ বলে। অর্থাৎ একটা শব্দ আমরা উচ্চারণ করছি, সেই শব্দের যে আদি ধ্বনি, অর্থাৎ শুরুতে যে ধ্বনি থাকে, সেটাতে শ্বাসাঘাত ঘটার ফলে তার পরবর্তী কোনো স্বরধ্বনি থাকলে সেটা শ্বাসাঘাত কম হয়। হুম, ফলে কি হয়, সেটা ক্ষীণ হয়ে যায় বা আহ, আম, দুর্বল হয়ে যায়। ফলে কি হয়, অবশেষে সেই স্বরধ্বনিটা লুপ্ত হয়। হ্যাঁ, তার ফলে কি হয়, একটা ধ্বনি পরিবর্তন ঘটে। তো যেমন দেখো, গামোছা, গামোছা, তো কি হচ্ছে এখানে? গা, গামোছাটাকে ভাঙলে কি হচ্ছে দেখো, গ যুক্ত আ, গা, ম যুক্ত ও, মু, ছ যুক্ত আ, ছা, হচ্ছে গা মোছা। রাইট? তো কি হচ্ছে এখানে? না, শুরুতে আহ যে ধ্বনিটায় শ্বাসাঘাত ঘটলে পরের যে স্বরধ্বনিটা থাকছে সেটা দুর্বল হয়ে যায়, বা সেটা শ্বাসাঘাতটা কম পড়ে, ফলে এটা লুপ্ত হয়ে যায়। তা কি হচ্ছে? গামোছা, গা মোছা। দেখো, এই মোটা যেন এক্সট্রা হয়ে যাচ্ছে, বা এটার ওপর স্বরধ্বনিটা দুর্বল হয়ে যাচ্ছে বা ক্ষীণ হয়ে যাচ্ছে, তাই না? তো তার ফলে এই মাঝের যে একটা ও স্বরধ্বনি রয়েছে সেটা লুপ্ত হয়ে যাচ্ছে বা লোপ পাচ্ছে। তাহলে কি হচ্ছে? গামোছা থেকে গামছা। হ্যাঁ, গামছা। এরপরে দেখো, ময়ের পরে সেই ওটা বা ও স্বরধ্বনিটা আর নেই, এটা লুপ্ত হয়ে গেছে। হুম, তো এগুলো উচ্চারণের সুবিধার জন্যই করা হয়ে থাকে। আর শুধু মধ্য স্বরালোপ বলে নয়, সমস্ত শব্দ বা যে সমস্ত শব্দের ধ্বনির পরিবর্তন ঘটে, সে সবগুলোই কিন্তু উচ্চারণের সুবিধার্থেই করা হয়। ঠিক আছে? যেহেতু ধ্বনির পরিবর্তন কি হয়, মানুষই করে, আর মানুষ নিজেদের সুবিধার জন্যই করে। হুম, তো যেমন দেখো আরো এরকম মধ্য স্বরলিপির উদাহরণ, যে জানালা, জানালা, এই যে জানালা, এখানে বর্গীর জয়ের পরে যে স্বরধ্বনি আছে সেটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, বা একটা শ্বাসাঘাত ঘটছে, কিন্তু পরবর্তী যে স্বরধ্বনিটা যুক্ত থাকছে সেটাকে আর প্রাধান্য দেওয়া হচ্ছে না, বা আহ শ্বাসাঘাত থাকছে না। জানালা, এই না দন্তান্ন আকার
সেই আটা যেন এক্সট্রা হয়ে যাচ্ছে, তাই না? তো তার ফলে একটা সংক্ষেপ বা উচ্চারণের সুবিধার জন্য সেই যে আটা মাঝখানে সেটাকে লুপ্ত করে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, জানালা থেকে ধ্বনি পরিবর্তন হয়ে হচ্ছে জানলা, তাই না? এবং অনেকের মুখেই তোমরা শুনে থাকবে যে সচরাচর হয়তো তোমরা বলে থাকো না, কিন্তু অনেকের বয়স্ক মানুষদের থেকেও শুনে থাকবে, গ্রামে গঞ্জের মানুষরা ওরকম বলে থাকেন যে জানলা, জানলাটা খুলে দে, তাই না? জানালা এই শব্দটাকে তাদের উচ্চারণের সুবিধার জন্য সেটাকে সংক্ষেপ করে নেয়। তার মাঝখানে যে জানালা, সেই স্বরধ্বনিটাকে তুলে দেয়, বর্জন করে দেয়, দিয়ে সংক্ষেপ করে জানলা বলে। তেমনি দরজা, দরজা সেটাকে অনেকে দরজা বলে। অর্থাৎ রো, এর সঙ্গে যে ও যুক্ত হচ্ছে সেই ওটাকেও লুপ্ত করে দেওয়া হয়, ফলে একটা সংক্ষেপ শব্দ তৈরি হয়ে যায়। তো সেটাকেই কি বলবে, না মধ্য স্বরলোপ। যে মাঝের স্বরধ্বনি লুপ্ত পেলে সেটাই মধ্য স্বরলোপ, মনে থাকবে। তারপর তো এই ধ্বনির লোপে যেমন স্বরধ্বনির ক্ষেত্রে হয়, আহ মাঝের স্বর লুপ্ত পায় বা লোপ পায়, তার ফলে যেমন মধ্য স্বরলোপ হয়, তেমনি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও ঘটে। হুম, তো সেটাকে বলা হবে মধ্য ব্যঞ্জন লোপ। মধ্য স্বরালোপ যেমন আছে, তেমনি মধ্য ব্যঞ্জন লোপও আছে। কিরকম, যে স্বরালোপের ক্ষেত্রে যেরকম স্বরধ্বনির পরিবর্তন হলো, মানে লুপ্ত পেল, তেমনি ব্যঞ্জন লোপের ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, মানে মোদ্দা কথা। তো কি হচ্ছে, না উচ্চারণের সুবিধার জন্য বা মানুষ কি করে, একটা শব্দ যেটা উচ্চারণ করে সেই শব্দের মধ্যে থাকা কোনো এক মানে শুরুর যে ব্যঞ্জন ধ্বনি সেটার উপর শ্বাসাঘাত বেশি পড়ে বা শ্বাসাঘাত ঘটে থাকে, এবং তার ফলে পরবর্তী যে ধ্বনিটা থাকছে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিটা থাকছে সেটার উপর শ্বাসাঘাত ঘটে না, ফলে সেটা দুর্বল হয়ে যায়, হীন হয়ে যায়, এবং শেষে সেই ধ্বনিটা লোপ পায়। হুম, তো সেই রকম ধ্বনি লোপ পাওয়াকে বলা হবে মধ্য ব্যঞ্জন লোপ। হুম, তো মধ্য ব্যঞ্জন লোপ অর্থাৎ মাঝের ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে সেটাকে বলা হবে মধ্য ব্যঞ্জন লোপ। ঠিক আছে? যেমন দেখো, কার্পাস, কার্পাস এখানে এই কটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে বা শ্বাসাঘাতটা থাকছে। তারপরে যে অর্থাৎ দেখো এখানে কার্পাস শব্দটাকে ভাঙা হয়েছে ক যুক্ত আ যুক্ত র যুক্ত প যুক্ত আ যুক্ত দন্তের স, কার্পাস। তো এখানে এই পটার উপরে শ্বাসাঘাতটা ঘটছে, ফলে এই রটার উপর শ্বাসাঘাতটা কমে যাচ্ছে। তো এই টা কি হচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে বা ক্ষীণ হয়ে যাচ্ছে। তার ফলে ধ্বনির পরিবর্তন ঘটার সময় সেই টা বা সেই ব্যঞ্জন ধ্বনিটা লোপ পায়, ফলে এটা ধ্বনির পরিবর্তন ঘটে, একটা নতুন রকমের আহ শব্দ তৈরি হয়ে যায়। যে কার্পাস, কার্পাস থেকে তৈরি হয়ে যাচ্ছে কাপাস। হুম, তো এই যে যেমন জানালাটাকে জানলা বলে থাকেন অনেকে, সেই রকম আহ বৃদ্ধা বা বৃদ্ধ মানুষদের থেকে, মানে বয়স্ক মানুষদের থেকেও তোমরা শুনে থাকবে কার্পাসকে কাপাস বলে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আহ এই রেফ যেটা আর কি, সেটা উজ্জ্ব হলো বা লুপ্ত হলো, তার ফলে যে ধ্বনি পরিবর্তন ঘটছে সেটাকে বলা হবে মধ্য ব্যঞ্জন লোপ। হুম, তো মধ্য ব্যঞ্জন লোপের যদি সংজ্ঞা বলতে বলা হয়, কি বলবে, যে আহ, সাধারণত বা উচ্চারণের সুবিধের জন্য কোনো শব্দের শুরুতে যে ব্যঞ্জনধ্বনি থাকে, হুম, সেই ধ্বনিতে শ্বাসাঘাত ঘটলে পরবর্তী ব্যঞ্জনধ্বনির শ্বাসাঘাত ঘটে না, ফলে সেই ব্যঞ্জনধ্বনিটা ক্ষীণ হয়ে লোপ পায়, এবং তাকে বা এইরকম ধ্বনি পরিবর্তনকেই বলা হয় মধ্য ব্যঞ্জন লোপ। ঠিক আছে? এবার
তার সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে। হুম? আচ্ছা, তারপর 3 নম্বর ভাগ, অর্থাৎ ধ্বনির লোপ, তার 3 নম্বর ভাগ অন্ত স্বরালোপ। অন্ত মানে কি? শেষ। হ্যাঁ, স্বর মানে এখানে স্বরধ্বনির কথা বলা হচ্ছে। লোপ মানে কি? লোপ পাচ্ছে। হ্যাঁ, সিম্পল। তো এরকমই কি হচ্ছে না, উচ্চারণের সুবিধার জন্যই মানুষ যখন একটা শব্দ উচ্চারণ করে থাকি আমরা, তো সেই শব্দের উচ্চারণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে শ্বাসাঘাত প্রথম দিকে ঘটে বলে শব্দের শেষের দিকে শ্বাসের জোর কমে আসে, তাই না? এবং শব্দের মধ্যে অবস্থিত সেই স্বরটা ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ফলে সেটা লোপ পায়। কি ব্যাপার? দিয়ে তাকেই অন্তঃস্বরালোপ বলে, বা এরকম ধ্বনি পরিবর্তনকে অন্তঃস্বরালোপ বলা হয়। তো এই যে এতক্ষণ যেগুলো আলোচনা হলো, যে আদি স্বরালোপ বা আদি ব্যঞ্জনালোপ, আদি মধ্য স্বরালোপ, মধ্য ব্যঞ্জনলোপ, সেই রকমই যে শ্বাসাঘাত এখানে মূল উপজীব্য বিষয়। হুম, শ্বাসাঘাত প্রথমে ছিল, পরে সেটা ক্ষীণ হয়ে যাচ্ছে, এরকমই ব্যাপার। তো অন্তঃস্বরালাপও একই রকম, যে শব্দের উচ্চারণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রথম দিকে যে ধ্বনিগুলো থাকে সেটার উপর শ্বাসাঘাতটা বেশি হয়, যেহেতু প্রথম দিকের ধ্বনি, শুরুতেই কি শ্বাসাঘাত থাকে, এবং শেষের দিকে শ্বাসের জোর কমে আসে বা শ্বাসাঘাত কম ঘটে, ফলে সেই শব্দের মধ্যে অবস্থিত সেই স্বরধ্বনিটা, সেটা কি হয়, দুর্বল হয়ে যায় বা ক্ষীণ হয়ে যায়, ফলে শেষমেশ সেটা লুপ্ত হয়, বর্জন করা হয়। ফলে যে ধ্বনি পরিবর্তন সৃষ্টি হয় সেটাকে বলা হয় অন্তঃস্বরালোপ। ঠিক আছে? যেমন দেখো, আজি, আজ ই, আজি শব্দটাকে ভাঙলে কি হবে? আ যুক্ত বর্গীয় জ যুক্ত হর্ষই, আজ ই, শেষে একটা হর্ষই আছে। তো দেখো, আ শুরুর যে স্বরধ্বনিটা থাকছে সেখানে কি স্বাভাবিকভাবে শ্বাসাঘাতটা জোর হচ্ছে, সেখানে জোর দিয়ে বলছে আজি, কি হচ্ছে, শ্বাসাঘাতটা বেশি থাকছে, এবং শেষের দিকে সেই শ্বাসের জোর কি হচ্ছে, কমে আসছে, আজ ই, কমে আসছে, ফলে সেখানে শ্বাসাঘাত ঘটছে না। তার ফলে কি হয়, যে শেষের যে স্বরধ্বনি থাকে সেটা দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, এবং অবশেষে সেটা লোপ পায়, এবং তার ফলেই যে ধ্বনি পরিবর্তন হয় এটাকে অন্তঃস্বরালোপ বলা হবে। তো এখানে আজ এই শব্দটা থেকে কি পরিবর্তন হচ্ছে, না এই হর্ষইটাকে বর্জন করা হচ্ছে, তার ফলে হচ্ছে আজ, আজই থেকে আজ, আর হর্ষইটাকে নেওয়া হচ্ছে না। হুম? তো এই যে শেষের স্বরধ্বনি লুপ্ত পাচ্ছে, তাই এটা কি অন্তঃস্বরালোপ, মনে রাখবে। শেষের স্বরধ্বনি লুপ্ত পেলে সেটা অন্তঃস্বরালোপ। আবার যেমন রাশি, রাশি, এই তালবস্য হর্ষই, শেষে কি একটা স্বরধ্বনি আসছে হর্ষই, তো এটাকে রূপান্তর করে রাস, শেষের হর্ষইটাকে বর্জন করা হচ্ছে। হুম, তো এটা হবে অন্তঃস্বরালোপ। তারপর আহ স্বরধ্বনির ক্ষেত্রেও যেমন অন্তঃস্বরালোপ ঘটে, তেমনি একইভাবে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রেও অন্তঃব্যঞ্জনলোপ ঘটে। হুম, তো কিরকম, যে একই রকম, যে শব্দের উচ্চারণের ক্ষেত্রে যেমন শ্বাসাঘাত প্রথম দিকে ঘটে বলে শব্দের জোর থাকে, সে শ্বাসবায়ুর বা শ্বাসাঘাতের জোর থাকে, কিন্তু শেষের দিকে শ্বাসের জোর কমে আসে, তার ফলে এখানে যেহেতু ব্যঞ্জন লোপ পাচ্ছে, তাই ব্যঞ্জন ধ্বনির ক্ষীণ শ্বাসাঘাতের ফলে এই ব্যঞ্জন ধ্বনিটা লোপ পাচ্ছে। যদি এটা স্বরধ্বনির ক্ষেত্রে হতো বা স্বরালোপ হতো, সেখানে স্বরধ্বনি লোপ পেত। হুম? এখানে ব্যঞ্জন লোপ যেহেতু, সেহেতু এখানে ব্যঞ্জন ধ্বনির প্রতি শ্বাসাঘাত কমে আসছে, এবং সেই ব্যঞ্জন ধ্বনিটাই লোপ পাচ্ছে। হ্যাঁ, তো কিরকম দেখো, যেমন আম্র, আম্র, কি হচ্ছে এখানে, কি এখানে সবটাই ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির হলে সেখানে মনে করবে সেই শব্দের মধ্যে যা স্বরধ্বনি আছে সেগুলোর
উপরেই মানে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবার যদি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে হয়, তখন কি করবে, ভাববে সেই শব্দের মধ্যে যেগুলো ব্যঞ্জন ধ্বনি আছে সেগুলোর উপর প্রাধান্য দেওয়া হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে। ফলে এখানে কি হচ্ছে দেখো, আম্র, এখানে শুরুর যে ব্যঞ্জন ধ্বনিটা থাকছে আম্র, আম, দেখো এখানে ভাঙলাম যে আ যুক্ত ম যুক্ত র যুক্ত অ, আম্র হচ্ছে। তো এখানে শুরুর ব্যঞ্জন ধ্বনি কোনটা, এই ম, এটা তো স্বরধ্বনি, তাই না? তো শব্দের শুরুর যে ব্যঞ্জন ধ্বনি রয়েছে সেটা কি, ম, এবং শেষের যে ব্যঞ্জন ধ্বনি কোনটা, র, তাই তো? কি হচ্ছে, যেহেতু আমরা যখন শব্দ উচ্চারণ করি, শুরুর দিকের ধ্বনির ওপর শ্বাসাঘাতটা বেশি থাকে বা আহ, শ্বাসের জোর থাকে, এবং পরের যে ধ্বনিটা থাকে সেটার ওপর শ্বাসের জোর কমে আসে। অর্থাৎ এখানে যে আম্র, তোমরা নিজেরাই উচ্চারণ করো না, আম্র, কি হচ্ছে, আম, ময়ের ওপর আমরা শ্বাসাঘাতটা জোরে ফেলতে পারছি, তাই তো? এবং আম্র, শেষে যে রটা আসছে সেই রর ওপর শ্বাসবায়ু বা শ্বাসের জোর কমে আসছে। ফলে সেই রটা ক্ষীণ হয়ে আসছে উচ্চারণ, তাই তো, দুর্বল হচ্ছে। ফলে শেষমেশ সেই শেষের ব্যঞ্জন ধ্বনিটাকে বর্জন করা হচ্ছে বা লোপ পাচ্ছে। কি হচ্ছে, আম্র থেকে ধ্বনি পরিবর্তন হয়ে হচ্ছে আম। তো কি, শেষের এই মাঝের যে ব্যঞ্জন ধ্বনিটা রয়েছে এটাকে বর্জন করা হচ্ছে, করে আম্র থেকে আসলো আম। ঠিক আছে? যেমন দধি, দধি, দধি শব্দটাকে ভাঙলে কি হবে, দ যুক্ত অ যুক্ত ধ যুক্ত হস্যই, তাই তো? তো এখানে শুরুর যে ব্যঞ্জন ধ্বনি কোনটা, দ। তো আমরা যখন উচ্চারণ করছি, শুরুর যে ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ দ এর ওপরেই কিন্তু শ্বাসাঘাতটা আহ থাকছে, ঘটছে, অর্থাৎ শ্বাস জোরে, জোর দিয়ে আমরা বলতে পারছি। কিন্তু দো ধি, ধি, শেষের যে ব্যঞ্জন ধ্বনিটা থাকছে সেটার উপর শ্বাসাঘাত কম হচ্ছে। ফলে কি, সেই ধটা আম, তার অবস্থানটা কি, ক্ষীণ হচ্ছে, উচ্চারণটা ক্ষীণ হচ্ছে, দুর্বল হচ্ছে। ফলে সেই ধটাকে লুপ্ত করে দেওয়া হচ্ছে বা ধটাকে বর্জন করা হচ্ছে। তো কি থাকছে তাহলে, দ যুক্ত অ যুক্ত হস্যই, ধটাকে বাদ দিয়ে শুধু হস্যই অর্থাৎ স্বরধ্বনিটাকে রাখা হচ্ছে। তাহলে কি হবে, দধি থেকে দই। বুঝতে পেরেছো? তো যেমনটা দেখালাম যে ধ্বনির লোপ, হ্যাঁ, সেটা দুরকম ক্ষেত্রে হয়, একটা স্বরধ্বনির ক্ষেত্রেও ঘটে থাকে, আবার ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও ঘটে থাকে। তো সেই দুরকমটাই এখানে দেখানো হলো। ঠিক আছে? তো এই ধ্বনির লোপের মধ্যে যেমন আদি মধ্য অন্ত স্বরধ্বনির ক্ষেত্রেও ঘটে, ব্যঞ্জনের ক্ষেত্রেও ঘটে, সেই রকম আরো একটি ভাগ আছে, সেটা হলো সমাক্ষর লোপ। সমাক্ষর, এখানে দেখো কি অর্থ বোঝাচ্ছে, সমাক্ষর, হুম, সমা মানে কি, সমান বা সম, রাইট? সমাক্ষর, সমাক্ষর শব্দটাকে যদি তোমাদের সন্ধি বিচ্ছেদ করতে বলা হয় কি করবে, সমাক্ষর কি হবে, সম যুক্ত অক্ষর। তাহলে কি হচ্ছে, সম অক্ষর, লোপ মানে কি, লুপ্ত পাওয়া। হুম, তাহলে দেখা যাক এর সংজ্ঞা কি বা সমাক্ষর লোপ বলতে আসলেই কি বোঝায়। তো শব্দের উচ্চারণের ক্ষেত্রে যখন শব্দের মধ্যে যে শব্দটা আমরা উচ্চারণ করছি সেই শব্দের মধ্যে কাছাকাছি বা পাশাপাশি একাধিক অর্থাৎ একের বেশি একই ধ্বনি বা সমধ্বনি থাকলে তার মধ্যে একটা লোপ পায়। সেই লোপ পাওয়াটাকে বলা হবে সমাক্ষর লোপ, বা সেই ধ্বনি পরিবর্তনকে বলা হবে সমাক্ষর লোপ। তাহলে কি বলেছিলাম, সম অক্ষর লোপ। হ্যাঁ, তো একটা শব্দ, সেই শব্দটার মধ্যে যখন সমধ্বনি বা সম অক্ষর অর্থাৎ একই ধ্বনি বা একই অক্ষর পাশাপাশি বসবে, তখন সেই একই ধ্বনি বা একই অক্ষরের মধ্যে একটা
লোপ পাবে বা একটা ধ্বনিকে বর্জন করা হবে। তার ফলে যে ধ্বনি পরিবর্তন ঘটছে, তার ফলে যে একটা শব্দ তৈরি হচ্ছে, সেটাকেই বলা হবে বা সেই রকম ধ্বনি পরিবর্তনকে বলা হবে সমাক্ষর লোপ। উদাহরণ দেখো, যেমন বড় দাদা, হুম, বড়দাদা, অনেকে বড়দাদাও বলে থাকে, অনেকে বড় দাদাও বলে থাকে। তো এখানে দেখো পাশাপাশি দুটো ধ্বনি বা দুটো অক্ষর পাশাপাশি বসছে। সম মানে কি? একই, তাই তো? তো একই ধ্বনি বা সমধ্বনি পাশাপাশি বসছে, তার ফলে কি হয় না, এই দুটোর মধ্যে একটা লোপ পায়। তার ফলে কি হচ্ছে দেখো, বড় দাদা থেকে বড়দা, বড়দাদা থেকে পরিবর্তন হয়ে হচ্ছে বড়দা, একটা লুপ্ত হচ্ছে, তাই তো? তো যেহেতু একই অক্ষর বা একই ধ্বনি থাকার ফলে একটা লোপ পাচ্ছে, তাই এই নাম দেওয়া হয়েছে এই ধ্বনি পরিবর্তনটার, যে সমাক্ষর লোপ। ঠিক আছে? আবার যেমন ছোট কাকা বা ছোট কাকা, কি হয় এখানেও কাকা, এই এই যে কা কা ক, আবার যুক্ত আ, যুক্ত ক, যুক্ত আ, কি হচ্ছে এখানে দুটো ধ্বনি পাশাপাশি বসছে বা একই একই ধ্বনি পাশাপাশি বসছে, কাছাকাছি বসছে। তো সেটাকে কি হয়, উচ্চারণের সুবিধার্থে যে ছোট কাকা বলবে এত বড়, যা সেই শব্দটাকে উচ্চারণের সুবিধার্থে বলতে পারো, কিংবা শব্দটাকে সংক্ষেপ করার জন্যও বলতে পারো। সেখানে কি হয় না, একটা ধ্বনি যেগুলো একই একই আছে তার মধ্যে থেকে একটাকে বাদ দেওয়া হয়, হুম, বা একটা ধ্বনিকে বর্জন করা হয়, একটা ধ্বনি লোপ পায়। তার ফলে একটা নতুন শব্দ হচ্ছে যে ছোটকা, শর্টকাট হচ্ছে, সংক্ষেপ হচ্ছে, তাই তো? আবার যেমন মেজো দিদি বা মেজ দিদি, কি হয় দিদি, দ দ পাশাপাশি বসছে, একই একই ধ্বনি। তো সেটাকে সংক্ষেপের জন্য বা উচ্চারণের সুবিধার জন্য কি হয়, একটাকে বাদ দেওয়া হয়, দেওয়ার ফলে কি হচ্ছে মেজদি হয়ে যাচ্ছে। তো এরকম যে শব্দের মধ্যে এরকম একই ধ্বনি পাশাপাশি বসলে তার মধ্যে থেকে একটা ধ্বনি লোপ পেলে, সেই ধ্বনি পরিবর্তনকে বা তার ফলে যে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে তাকে সমাক্ষর লোপ বলা হয়ে থাকে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? তো আজকে এটুকুই। আমরা আজকে তাহলে ধ্বনি পরিবর্তনের যে পদ্ধতি, তার মধ্যে দুটো ভাগ সম্পর্কে আমরা শিখলাম, এবং আবার পরের ক্লাসে এই ধ্বনি পরিবর্তনের যে পদ্ধতি বা প্রক্রিয়া, তার তৃতীয় নম্বর ভাগ নিয়ে আমরা আলোচনা করব, এবং আরো এই ধ্বনি পরিবর্তনের আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই অধ্যায়ের আবার পরবর্তী অংশ নিয়ে। ধন্যবাদ।